ফাইনালি বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি এবং এই স্কোয়াডের সব থেকে আনন্দের বিষয় বা সব থেকে আবেগের বিষয় নেইমারের ইনক্লুশন। নেইমার ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতেছে, নেইমারের স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। নেইমার যেটার জন্য ফুটবলটা ক্যারি করতেছিল সেটা ফাইনালি সে করতে পারতেছে। এবং দীর্ঘ অপেক্ষা প্রায় 3 বছরের অপেক্ষার পরে নেইমার ন্যাশনাল টিমে ফিরতেছে এবং ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। এবং আমার কাছে মনে হয় অনেকেই বলতে পারেন যে নেইমার হয়তো বা নামের কারণে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়ে গেছে, মার্কেটিং পারপাসে হইতে পারে, বিজনেস পারপাসে হইতে পারে, বাট না, আমার কাছে মনে হয় যে নেইমার এই কলটা ডিজার্ভ করে। নেইমার এটা আর্ন করছে। আপনি গত 1 বছরে যদি নেইমারের দিকে তাকান, আমাদের মনে হচ্ছিল যে প্রতিদিনই নেইমারের হয়তো ওয়ার্ল্ড কাপ খেলার চান্স আস্তে আস্তে করে কমে যাচ্ছে, কিন্তু নেইমার যে কামব্যাকটা দিছে এটা আমার কাছে মনে হয় ফুটবল ইতিহাসে কোনো পার্টিকুলার ফুটবলারের সব থেকে বড় কামব্যাক, বিগেস্ট কামব্যাক এভার। কারণ কি, নেইমারকে আমরা ধরেই নিচ্ছিলাম ফিনিশড, ওরে দিয়ে কিচ্ছু হবেই না। বিশেষ করে 2023 সালে যখন আমরা দেখলাম ওই আল হিলালে চলে যাওয়া, এসিএল ইঞ্জুরি পড়ে, তারপর তো একদম ওর চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছিল। সেইখান থেকে কামব্যাক, বিশেষ করে গত 3 মাসে ও যে পরিমাণের হার্ডওয়ার্ক করছে, রিহ্যাব প্রসেস, সার্জারি করছে। কোন সময় দেখেন ওর দল রেলিগেশন জোনে আছে, সেইখান থেকে দলটাকে বাঁচাইছে, ইনজুরি নিয়ে খেলছে। ওর ডেডিকেশনের কোনো অভাব নাই। দেখেন ডেডিকেশন একটা প্লেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। সে পায়ে অস্ত্রোপচার করতে হবে সেইটা না করে খেলছে, খেলার পরে সার্জারি করাইছে, সার্জারি করার পর ব্যাক করছে, তারপরও তার পেইন আছে, আবার সার্জারি করাইছে। এইরকম একটা প্লেয়ার, এই কাহিনীগুলো ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করার 2 মাস আগের কাহিনী। সেই প্লেয়ার ওয়ার্ল্ড কাপে যাইতেছে, তাও ব্রাজিল দলের মতো বিগেস্ট টিমের হয়ে। এটা আনবিলিভেবল স্টোরি। এটা দুনিয়ায় আর কেউ করে দেখাইতে পারবে না, কিন্তু নেইমার করে দেখাইছে। এবং নেইমার যে করে দেখাইছে এটা আমরা শুধু মুখে বলতেছি, কিন্তু ওইটা ওর নিজের করে দেখাইতে হইছে। এবং ওই প্রসেসটার ভিতরে যদি আমরা ঢুকি, বলা শুরু করি, ওর ব্যথা ট্যাথা বাদ দেন, শুধু বলা শুরু করি, ওই প্রসেসটা ব্যাখ্যা করতে করতে আমাদের 1 মাস পার হয়ে যাবে, শুধু 1 মাস পার হয়ে যাবে। পেইনের কথা বাদ দিলাম। সো নেইমার এটা করে দেখাইছে, এটা আর কেউ পারতো না। নেইমার বলে সম্ভব হয়েছে। নেইমার এতদিন ধরে যুদ্ধ করতে করতে এইটার সাথে ইউজ টু হয়ে গেছে, দেখে ও যুদ্ধটা করতে পারছে, সার্ভাইভটা করতে পারছে। এই জন্য নেইমারকে থ্যাঙ্কস দিতে হয় যে গিভ আপ করো নাই। ও যে বলে যে গিভ আপ আমার ডিকশনারিতে নাই, গিভ আপ আমি করবো না, ওটা আরেকবার করে দেখাইছে। এবং এই গিভ আপ না করাটা দুনিয়ায়, ফুটবল দুনিয়ায় সব থেকে বড় হিস্ট্রি হয়ে থাকবে। একই সাথে আমি থ্যাঙ্কস জানাইতে চাই কার্লো আনচেলত্তিকে। কজ আমরা প্রতিনিয়তই আমাদের মনে একটা শঙ্কা আস্তে আস্তে করে জমছিল, কার্লো আনচেলত্তি হয়তো বা নেইমারকে প্ল্যানে রাখে না। কিন্তু আমার ভিডিও যারা দেখছেন, আমার নিউজগুলো যারা দেখছেন, এই জন্য অনেকেই বলছেন যে ভাই আপনি কার্লো আনচেলত্তিকে বেশি ডিপেন্ড করেন। কিন্তু আমি কি বলছি, প্রতিটা আপনার যতগুলো পোস্ট দেখেন কিংবা লাস্ট যখন কল আপটা হইলো, তখনও আমি কার্লো আনচেলত্তির পক্ষে বলছিলাম যে নেইমারের জন্য যেটা ঠিক, কার্লো আনচেলত্তি ঠিক সেটাই করতেছেন। কার্লো আনচেলত্তি কি করলো, নেইমারকে মোটিভেট করছে, নেইমারকে বলছে যে ভাই তোমার হার্ড ওয়ার্ক করতে হবে, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থা আমার জন্য যথেষ্ট না। নেইমারকে ফোর্স করছে ওর সেরা অবস্থায় যাওয়ার জন্য। আগে কোনো কোচ নেইমারকে এরকম ফোর্স করে নাই। নেইমার যদি এই কার্লো আনচেলত্তিকে আরো 10 বছর আগে পাইতো, আমার কাছে মনে হয় যে নেইমারের ক্যারিয়ার আরো বেটার হইতো। কেউ ওকে এইভাবে ফোর্স করে নাই। এখন কার্লো আনচেলত্তি ধরেন আগের কলাপটাতে যদি নিয়ে এসে, আগের আমি ওই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম যে নেইমার যদি ওই আগের কলাপে 2টা ম্যাচ খেলতো, তাহলে ওর মোটামুটি 15 দিনের মধ্যে 6টা ম্যাচ খেলা হয়ে যেত। ওইরকম একটা প্রেশার সিচুয়েশনে ফেললে আজকে নেইমারকে হয়তো আমরা আবার হসপিটালের বেডে দেখতাম। ওই সময়টা ছিল না, পারফেক্ট ছিল না। কার্লো আনচেলত্তি বুঝছেন, ওনার কাছে ওই ডেটাগুলো ছিল যেগুলো আমাদের কাছে ছিল না। আমরা শুধু আবেগ দিয়ে কথা বলে গেছি। কিন্তু কার্লো আনচেলত্তি নেইমারকে বলছে তুমি 100% ফিট হইতে হবে। ওই যে ফোর্স করছে, এই ফোর্স করাটা নেইমার কাছে ওয়ার্ল্ড কাপে নিয়ে আসছে। সো আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তিও এখানে একটা বড় ধরনের ধন্যবাদ ডিজার্ভ করে। এইগুলো নেইমারকে নিয়ে আলোচনা, আমরা পরবর্তীতে বাকি আলোচনা করব। এখন আসেন স্কোয়াড নিয়ে যদি কথা বলি।
শুরুতে গোলকিপিং পজিশনেই একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে, ওয়েবারটনকে কল করে। বেন্তো এবং হুগো সৌজা কাউকে রাখা হয় নাই, এলিসন এডারসন তো আছে। এখন এই কলটা আসলেই সারপ্রাইজিং, প্রি লিস্টেও আমরা ওইরকম আলোচনা ওকে নিয়ে করতে দেখিনি। কিন্তু কেন নেওয়া হলো, কারণ হলো আপনি যদি খেয়াল করে দেখেন বেন্তো যেরকম কন্টিনিউয়াসলি মানে বিগ মিস্টেক করতেছে, এগুলো ওয়ার্ল্ড কাপে আরো বেশি প্রেসারে ফেলে। হুগো সৌজা একই অবস্থা। তো কার্লো আনচেলত্তি কি মনে করছেন যে একটু এক্সপিরিয়েন্সের দিকে চলে গেছেন, এক্সপিরিয়েন্স এবং ওয়েবারটনের পেনাল্টি শুট আউটের একটা সামান্য হলেও ভালো অ্যাডভান্টেজ আছে যে ও পেনাল্টি শুট আউটে ভালো, এই একটা কাজ হয়তোবা দরকার হয়েছে। এখন ওয়েবারটন আশায় আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হলো যে দেখেন এলিসন মাত্র ইনজুরি থেকে ফিরতেছে, এডারসন আমরা ওকে নিয়ে পুরোপুরি শিওর হইতে পারছি না। এখন ওর অভিজ্ঞতা যে একটা আছে, অতীতে ইতিহাস আছে ভালো করার, ওইটা কিন্তু এডারসনকে আগাই দিছে এবং বেন্তোদের পিছিয়ে দিছে। সো এলিসনের যদি কিছু হয়ে যায় এবং আপনি যদি এডারসনের উপর বিশ্বাস না করতে পারেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনার থার্ড গোলকিপারের দিকে যাইতে হবে। এবং ওই জায়গা থেকে আপনি বেন্তোকে বিশ্বাস না করে হয়তো একটু এক্সপিরিয়েন্স ফুটবলারের দিকে কার্লো আনচেলত্তি যাইতে চাইছেন এবং ওয়েবারটনকে ওই কারণে নিছেন। যদিও আমি এই কারণটাকে খুব খুশি না, খুব খারাপও বলতেছি না, কারণ আমাদের আসলে ওই বাকি অপশন গুলা ছিল না। এখন ওই যে বিএলএল এর জুনিয়রের কথা অনেকে বলতে পারেন, কিন্তু ও তো আসলে আমাদের এখন ওই চ্যাপ্টারে ছিল না। এই সাইকেলের ভিতরে যারা ছিল তাদের বাহির থেকে আনতে গেলে আপনার ওই এক্সপিরিয়েন্সের দিকে যাইতে হবে, সে ওয়েবারটনকেও সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকেই নেওয়া হয়েছে। যাই হোক, এই হলো গোলকিপিং অবস্থা। এবার যদি ডিফেন্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই 9 জনের কথাই আমরা আগে থেকেই জানতাম। মার্কুনেস মাগালেস এর সাথে সাথে ব্রেমারকে নেওয়া হয়েছে, লিও পেরেরা এবং দানিয়েলোকে নেওয়া হয়েছে। আর ফুলব্যাক পজিশনে যদি আমরা চিন্তা করি, আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস, ওয়েসলি এবং ইবানেস, এই 9 জন। এখন এইখানে কয়েকটা প্লেয়ারকে নিয়ে কথা আছে, কথা বলা হইতেছে। আলেক্সান্দ্রোকে কেন কল করা হইতেছে এবং ফ্লামিঙ্গো ফেনরাবোকে নিয়ে খুশি না। এখন ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে হয়তো বা আবার কল পেয়ে যেতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ডগলাস সান্তোস হয়তো বা স্টার্ট করে ফেলতে পারে, সান্দ্রো খুব একটা ভালো করতেছে না। আরেকটা কথা, আর দানিলোকে নেওয়াটা আমার কাছে একেবারেই অহৈতুক মনে হয়। যদিও গত কলাপেই কিন্তু কার্লো আনচেলত্তি কনফার্ম করে দিচ্ছিলেন যে দানিলো যাইতেছে, সো আমাদের আসলে আলোচনা করার খুব একটা জায়গা ছিল না। তারপরও দানিলোকে নেওয়াটা একেবারে অহেতুক এই কারণে যে দানিলোকে নিয়ে যদি আমার এমন হইতো যে লাভ হইতেছে কিংবা কারো ক্ষতি হইতেছে না। এখন দেখেন দানিলোকে নেওয়ার কারণে আমাদের ফুল ব্যাক পজিশনটা এই যে ওয়েসলির উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে যাইতেছে। আমাদের ইভানেস ঠিক আছে, বাট ও তো আর ফুল ব্যাক না, ফুল ব্যাক জোর করে জোড়াতালি দিয়ে খেলাইতেছেন। এখন আমি যদি দানিলোকে না নিয়ে ইভানেসের সাথে আরেকটা ফুল ব্যাক নিতে পারতাম, তাইলে হয়তো আমাদের জন্য ওই ফুল ব্যাকের অপশনটা বাড়তো এবং ইভানেসকে দিয়ে আমরা ওই সিবির পজিশনটা নিয়েও কাজ করতে পারতাম। সো এই যে দানিলোর রাখাটা, এইটা আসলে ক্ষতি করতেছে দলটাকে। মানে ওকে দিয়ে তো আপনি কোনোদিন স্টার্ট করাবেন, এটা তো কনফার্ম। তারপরেও ওকে খেলানোর ফলে আমাদের ফুল ব্যাক একটা লিমিটেড হয়ে যাইতেছে। আর লিও পেরেরার কথা কার্লো আনচেলত্তি নিজেই বলছেন যে ও আগের কলাপে ভালো করছে, ওর অ্যাটিটিউড ভালো ছিল, ন্যাশনাল টিমের জন্য যোগ্য ছিল এবং এই জন্য কল করছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে ইয়েস, ওর ন্যাশনাল টিমের 2টা পারফরমেন্স আমার কাছে খুব আহামরি মনে হয় না, কিন্তু ক্লাব পর্যায়ে ওর বল প্লেইং সিবি হিসাবে ওর খেলার মান ভালো, যেটা আমি গত ভিডিওতে ব্যাখ্যা করছিলাম যখন ডিফেন্ডার নিয়ে কথা বলছি। সো ওই কারণে লিও পেরেরা রয়ে গেছে এবং বাকিরা তো ঠিক আছে। এরপর যদি আমরা মিডফিল্ড পজিশনের দিকে তাকাই, সেক্ষেত্রে 5 জনকে নেওয়া হবে বলে আমরা ধারণা করতেছিলাম, 5 জনই আছে। যেটা ছোটখাটো সারপ্রাইজ সেটা হলো পাকেতা চলে আসছে, পাকেতার জায়গাতে আন্দ্রে সান্তোসের জায়গাটা হারাই ফেলছে। এখন আরো কয়েকটা নাম আছে, যেমন ধরেন আন্দ্রেস পেরেরাকে না রাখা। আন্দ্রেস পেরেরাকে যে রাখবে না সেটা আমরা আগে থেকেই বুঝতেছিলাম, কার্লো আনচেলত্তি ওকে প্ল্যানে সেইভাবে রাখে নাই। বাকি যে 4 জন তারা হলো ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস, দানিলো, একই সাথে ফেবিনহো। এখন আন্দ্রে সান্তোস কেন বাদ পড়ছে সেটার একটা কারণ হইতে পারে যে দেখেন ফেবিনহো, তারপরে আমাদের ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস, এই 3 জনে মোটামুটি ডিফেন্সিভ এই ডিএম জোনটা, এই জোনটাকে কভার করতে পারে, করার মতো ক্যাপাবিলিটি আছে। বিশেষ করে আপনি যখন ফেবিনহোকে নেবেন, আপনার ডিফেন্স পুরোপুরি লো ব্লক খেলতে কোনো সমস্যা হবে না। তো এই কারণে আমরা একটু
অ্যাডভান্স মিডফিল্ডার নেওয়ার ট্রাই করছি, কারণ আমরা জানি যে নেইমারকে হয়তো আমরা প্রতিটা ম্যাচে স্টার্ট করাবো না, সো ওই জন্য একটু অ্যাডভান্স 8-এ একটু অ্যাটাকিং মিডফিল্ড, ওই প্লে মেকিং জোনটাতে খেলতে পারে ওইরকম একটা ফুটবলার হয়তো বা কার্লো আনচেলত্তি চাচ্ছিলেন, এবং সেই জায়গা থেকে পাকেতা একটু হলেও অ্যাডভান্টেজ পেয়ে গেছে। সাথে সাথে ওই এক্সপিরিয়েন্সের কথাটা বারবার বলতে হইতেছে, যেটা আন্দ্রে সান্তোসকে অন্যদের তুলনায় হয়তো বা পিছিয়ে দিছে। এইগুলো মিডফিল্ডের অবস্থা। অবশ্যই আমি পেরেরাকে না দেখে অনেক বেশি হার্ট হয়েছি, এবং যদিও আগে থেকেই জানতাম নিবে না, তারপরে ওকে আমি খুব চাচ্ছিলাম যেন থাকে। এবার যদি আমরা অ্যাটাকিং জোনটার দিকে তাকাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অ্যাটাকিং জোনটা ঠিকঠাকই আছে, ভালোভাবে সাজানোর ট্রাই করা হয়েছে, কারণ আমাদের স্ট্রং জোন আসলে অ্যাটাকিং পার্টটাই। তো অ্যাটাকিং জোনটার দিকে আমরা শুরুতে দেখছি নেইমার আছে, নেইমারের পাশাপাশি ভিনিসিয়াসকে রাখা হয়েছে, মার্টিনেল্লিকে রাখা হয়েছে, এরপরে এন্ট্রিক, ইগর থিয়াগো, ম্যাথিউস কুনহা, একই সাথে আমরা রাফিনহার পাশাপাশি রায়ানকে দেখতে পাইতেছি, রায়ানের পাশাপাশি আমরা আবার লুইস এনরিকেও দেখতে পাইতেছি। সো আমাদের যারা থাকা উচিত, যারা কেইপেবল, তাদেরকে রাখা হয়েছে। রাখা হয় নাই দুইটা প্লেয়ারকে, একটা হলো জোয়াও পেদ্রো, যাকে আমরা মনেই করতেছিলাম যে হয়তো লক হয়ে আছে, আর রাখা হয় না অ্যান্টনিকে যে রাখা হবে না সেটা কিন্তু আমরা আগে থেকে মোটামুটি ধারণা করতে পারছিলাম। এখন পেদ্রোকে না রাখাটা বড় একটা কোয়েশ্চেন মার্ক। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি, পেদ্রোকে আমরা কোন পজিশনে চিন্তা করতাম, যে নাম্বার 9 পজিশনটাতে আমাদের দলে দেখেন ম্যাথিউস কুনহা খেলতে পারে, ইগর থিয়াগো খেলতে পারে, এনরিক খেলতে পারে, আপনি চাইলে নেইমারকেও খেলাইতে পারবেন। সো নাম্বার 9 পজিশনটা মোটামুটি লক হয়ে গেছে যাদেরকে নিচে, তা ওই জায়গাতে আপনি পেদ্রোকে হয়তোবা লাগতেছে না। আবার যদি নাম্বার 10 পজিশন, ওই যে ফলস 9-এর জায়গা থেকে ফলস 9-এ আমরা ম্যাথিউস কুনহাকে খেলাইতে পারি, নেইমারকে খেলাইতে পারি। আমরা রায়ানকে যদি চিন্তা করেন, রায়ান কিন্তু ওই ফলস 9 পজিশনটাকে ফ্রম দ্য মিডল বক্স টু বক্স ঢুকে যাইতে পারে। সো এই একটা ক্যাপাবিলিটির জায়গা, এইটা অ্যাডভান্টেজ দিতেছে। সো ওই যে দেখেন আমাদের নাম্বার 10টাও এই যে 10 জনকে নেওয়া হয়েছে তাদের দিয়ে খুব সুন্দরভাবে কভার করা যায়, নাম্বার 9টাও আবার কভার করা যায়। তো জোয়াও পেদ্রোর কাহিনী হলো যে দুইটা পজিশনে খেলতে পারতো, যার কারণে ওকে আমাদের বেশি পছন্দ বা কার্লো আনচেলত্তির প্ল্যানের সাথে খুব ভালো যায়। কিন্তু যেহেতু আপনার দুইটা পজিশন খুব ভালোভাবে লক হয়ে গেছে, যার কারণে কার্লো আনচেলত্তি মনে করছে যে আমার যেহেতু ইস্তাবাও নাই, যেহেতু আমার রদ্রিগো নাই, এমনও হইতে পারে যে আমাদের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে আমরা রাফিনহাকে স্টার্ট করাইতেছি, লুইস এনরিকে স্টার্ট করাইতেছি রাইট উইংয়ে, তখন কিন্তু আমাদের ব্যাকআপের একটা প্রয়োজন হবে। ওই জায়গা থেকে রায়ান একটা ভালো সাবস্টিটিউট হইতে পারে, যার কারণে ওই পেদ্রোর জায়গাটাকে কিল করে রায়ানকে আবার ইন করানো হয়েছে। যেখানে অন্য কোনো ক্লাস অন্য কারোর সাথে ছিল বলে আমার কাছে মনে হয় না। তো অ্যাটাকিং জোনটাও যদি চিন্তা করেন তাহলে ঠিকই আছে, এবং এখানে নেইমারের থাকাটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ। এই কারণে নেইমার থাকা মানে অ্যাডভান্টেজ, আপনি নাম্বার 9, ফলস 9, অ্যাটাকিং মিডফিল্ড, উইং, যেখানে খুশি সেইখানে খেলাইতে পারবেন, এবং আমাদের ক্রিয়েটিভিটির যে একটা অভাব সেইটা আপনি একমাত্র নেইমারকে দিয়েই পূরণ করতে পারবেন। যেসব ম্যাচগুলোতে আপনি গোল বাইর করতে পারতেছেন না, নেইমারকে কিভাবে ব্যবহার করা উচিত বা কিভাবে ব্যবহার করা হবে সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ওইটাতে আমি ব্যাখ্যা করছি নেইমারকে আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো সিচুয়েশনে নেইমারকে দিয়ে একটা জটিল অবস্থাকে খুব সহজে সমাধান করতে পারবেন। সো ওভারঅল যদি বলি, আমার কাছে মনে হয় ডিফেন্স লাইনটা আরো বেটার হইতে পারতো। বেটারও যদি মিলিটাও ফিট থাকতো, মিলিটার মিসিংটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা হয়ে গেছে, এবং দানিলোকে একদম পার্মানেন্ট করে ফেলায়, এবং এইটা একেবারে সেইম। আমরা যদি আর্জেন্টিনার দিকে চিন্তা করেন, যে আর্জেন্টিনা কিভাবে চিন্তা করে, যে মেসি বাকি 25 জন এইভাবে চিন্তা করে, মেসি ফিক্সড, আর আমরা চিন্তা করি দানিলো ফিক্সড বাকি 25 জন। কত বড় সেইম। সো দানিলোর থাকাটা বড় একটা কোয়েশ্চেন মার্ক। সাথে সাথে আমরা সান্দ্রো, ওর কলটাও ভালো মনে হয়নি আমার কাছে। মিডে আন্দ্রে সান্দ্রোসকে আমরা একটু হলেও মিস করব, পাকেতা যেন ওর কাজটা ঠিক মতো করতে পারে, এটা একটা বড় প্রে থাকবে। আন্দ্রেস পেরেরা না থাকাটাও বড় একটা মিসিং। বাট আপনি সবাইকে 26 জনের ভিতরে, তো এখন আমি যদি 40 জনের নাম বলি তাইলে তো লাভ নেই, কারণ চলতে যেভাবে প্রেফার করতেছেন দলটাকে সেইভাবেই উনি সেট করছেন।
এবং আমার কাছে মনে হয় উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চটুকুই চেষ্টা করছেন। যদিও এজ এ ফ্যান আমরা হয়তো সব জায়গায় খুশি হব না, এবং এটা কার্লো আনচেলত্তি নিজেও বলছেন যে আমি হয়তো পুরোপুরি পারফেক্ট টিম নিতে পারবো না, কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য যতটুকু দল দরকার, যতটুকু শক্তি আমার দরকার সেটা আমি নিতে পারবো। তো নেইমারের থাকাটা অবশ্যই আমাদের মানে এক্সপেকটেশন জায়গায় তো নেইমারের দিকে ফোকাস ছিল, যার কারণে আমরা হয়তো নেইমারকে নিয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি। কিন্তু ওভারঅল স্কোয়াডটা মন্দের ভালো, মানে যারা যারা আছে তাদের মধ্যে থেকে ইনজুরির কারণে আপনি যখন এস্তাবাওকে হারাইতেছেন, আপনি যখন মিলিটাওকে হারাইতেছেন, আপনি যখন রদ্রিগোকে হারাইতেছেন, 3-4 জন প্লেয়ার যখন আপনার জেনুইন প্লেয়ার মিসিং হয়ে যায়, তখন আসলে আপনার স্কোয়াড গঠন করতে গেলে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। তো ওই কারণেই কিছু টেকনিক্যাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আশা করি এই স্কোয়াড দিয়ে আসলে বিশ্বকাপ জয় করা সম্ভব। মিডফিল্ড যদিও কম, কিন্তু সেগুলো আমরা রিকভার করতে পারবো। আমাদের ডিফেন্সটা নিয়ে একটু চিন্তা করতে হইতেছে, কিন্তু আমাদের স্টার্টিং 11-এ 2টা সিবি, মাগালেস এবং মার্কুনিস, এইটা আমাদের জন্য অনেক বড় ভাইটাল রোল করতে যাইতেছে, এবং অ্যালিসনের থাকাটা, পুরোপুরি ফিট থাকা পুরো টুর্নামেন্ট জুড়ে, এটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হইতে যাইতেছে যদি আমরা ডিফেন্সটাকে সলিড রাখতে চাই। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।